আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড রয়েছে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে প্রথম যেই তথ্যটা এখানে বলা হলো 25 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করা হলো। 25 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। 25 থেকে 40 পর্যন্ত মোট স্বাভাবিক সংখ্যা আছে 16টা। আমরা যদি 25 থেকে গোনা শুরু করি 40 পর্যন্ত 16টা সংখ্যা পাবো। সহজে যদি আমরা বলি 40 থেকে 25 বিয়োগ করলে হয় 15 আর 1 যোগ করেন তাহলে 16, তাহলে 16টা সংখ্যা আছে। আপনারা পরিসংখ্যানের অঙ্ক করতে গিয়ে যেরকম পরিসর বের করে ফেলেন ওই সিস্টেমে 25 থেকে 40 পর্যন্ত 16টা সংখ্যা আছে। এই 16টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা উঠানো হলো, এটা হচ্ছে প্রথম তথ্য। এরপরে দ্বিতীয় তথ্য, 3টি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো। কয়টি মুদ্রা? 3টি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো। তো এই হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটির সমাধান করতে হবে। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ক নাম্বার প্রশ্নে বলা হলো একটি ছক্কা একবার নিক্ষেপ করলে সংখ্যাটি বিজোড় অথবা 5 দ্বারা বিভাজ্য। বিজোড় অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলো, তাহলে তো একটা সংখ্যাই উঠবে, তাই না? একটা সংখ্যা উঠবে। তারা বলতেছে এই যে একটা সংখ্যা উঠবে, ওই সংখ্যাটা বিজোড় অথবা 5 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা যেন উঠে তার সম্ভাবনা বের করো, তার সম্ভাবনা নির্ণয় করো। আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা উঠবে। যেই সংখ্যাটা উঠবে ওইটা যেন বিজোড় সংখ্যা হয়, আর নয়তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়। বিজোড় হইলেও খুশি, 5 দ্বারা বিভাজ্য হইলেও খুশি। তারা আমাদেরকে এটা বললো। তাহলে চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি। ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, তাহলে সম্ভাব্য মোট ফলাফল 6টি। বিজোড় অথবা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কারা কারা? ওই 1 থেকে 6-এর মধ্যে বিজোড় 1, 3, 5। আচ্ছা, 5 দ্বারা বিভাজ্য মানে 5 দ্বারা ভাগ যায় 5, তাহলে 5কে ইতিমধ্যে লেখা হয়ে গেছে। তাহলে 1, 3, 5 এই তিনটা সংখ্যা যেমন বিজোড়, আবার এদের মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাও রয়েছে। তাহলে বিজোড় অথবা 5 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা আছে 3টা, তাহলে অনুকূল ফলাফল 3টি। অনুকূল ফলাফল, অনুকূল মানে কি? শর্ত মেনেছে যারা যারা, শর্ত মেনেছে যারা যারা, তাহলে অনুকূল ফলাফল 3টি। তাহলে আমরা এখন লিখব সংখ্যাটি, মানে যেই সংখ্যাটা ওই যে ছক্কা নিক্ষেপ করার পর যেই সংখ্যাটা উঠলো সেই সংখ্যাটি বিজোড় অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। আমরা জানি সূত্র অনুযায়ী নিচে বসবে সমগ্র ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল। ছক্কা নিক্ষেপে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, তাহলে সমগ্র ফলাফল 6টা, আর শর্ত মেনেছে 3টা, তাহলে 3/6 কাটাকাটি করলে হাফ। তাহলে ছক্কা নিক্ষেপের ফলে যেই সংখ্যাটি উঠবে সেটি বিজোড় অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হলো হাফ অথবা 1/2। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নের দিকে তাকাবো। খ নাম্বার প্রশ্নে বলা হলো দেখাও যে নির্বাচিত সংখ্যাটি, নির্বাচিত সংখ্যা কোন সংখ্যা? ওই যে উদ্দীপকে বলা আছে 25 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করা হলো। এবার খ নাম্বার প্রশ্ন আপনাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে দেখাও যে নির্বাচিত সংখ্যাটি জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা অপেক্ষা বৃহত্তর। এখানের মধ্যে প্রশ্ন বুঝাটা হচ্ছে মূল জিনিস। প্রশ্ন বুঝাটা মূল জিনিস। প্রশ্ন বুঝে গেলে অঙ্ক আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। আসলে একটু প্রশ্নটা বুঝি, সময় যাক, এখানের মধ্যে প্রশ্ন বুঝার মধ্যে সময় যাক। প্রশ্ন বুঝে গেলে আপনি অঙ্ক করতে পারবেন, প্রশ্ন না বুঝলে তো অঙ্ক তো হবে না তো ঠিকভাবে। এখানে বলা হলো যেই সংখ্যাটা উঠানো হলো, নির্বাচন করা হলো, ওই সংখ্যাটা জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করব। অর্থাৎ যেই সংখ্যাটা আমরা নির্বাচন করলাম
ওই সংখ্যাটা জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা আমরা বের করব। আমরা চাই ওই সংখ্যাটা জোড় সংখ্যা হোক অথবা 3-এর গুণিতক হোক, 3-এর গুণিতক হোক, জোড় সংখ্যা হোক অথবা 3-এর গুণিতক হোক, একটা ফলাফল বের হবে, সম্ভাবনা বের হবে। সম্ভাবনাটাকে রেখে দেন, মানে ফলাফলটাকে রেখে দেন। এবার নতুন করে আপনি চিন্তা করেন যে যেই সংখ্যাটা উঠানো হলো, নির্বাচন করা হলো, ওই সংখ্যাটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করেন। দেখেন ফলাফল কত আসে। তাহলে আগের বার একটা সম্ভাবনা বের করছেন, এখন আবার একটা সম্ভাবনা বের করছেন। এইবার দেখেন প্রশ্নের লাস্ট শব্দটা, যে তোমরা দেখাও যে নির্বাচিত সংখ্যাটি জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার যে সম্ভাবনা, সেটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা যেটা বের হবে, যেই ফলাফল বের হবে, তার চাইতে বড় ফলাফল হচ্ছে জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনার যেই ফলাফলটা। এখানে সম্ভাবনার মান কয়বার বের হবে? 2 বার। প্রথমবার বের হবে জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, তাই না? এই যে একটা সম্ভাবনা আসবে, এরপরে আবার মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা এখানে বের হবে না? তাহলে এখানে আবার আরেকটা ফলাফল বের হবে। আমাদেরকে তারা বলতেছে ওই মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা যেটা বের হবে, তার চাইতে বড় ফলাফল হচ্ছে এইটা, জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। তাহলে চলেন আমরা এখন অঙ্কের সমাধানটা করে ফেলি। আমরা এখানে 25 থেকে 40 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে? একদম প্রথমেই আমরা বলে ফেলছিলাম 25 থেকে 40 পর্যন্ত মোট 16টা সংখ্যা আছে। এটাকে আমরা ওই পরিসীমার হিসাবে বের করে ফেলতে পারি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলাম, 1 যোগ করলাম, তাহলে হয় 16। তাহলে 16টা। কেউ কেউ বলছে স্যার 1 কেন যোগ করলেন? ওই যে পরিসংখ্যানের হিসাবে যে পরিসীমা বের করেন, ওই সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করেন। 25, 26, 27, 28, 29 এইভাবে করতে করতে 40 পর্যন্ত লেখা আছে। পরিসীমা কত, মানে মোট সংখ্যা কয়টি, সবচেয়ে বড়টা থেকে সবচেয়ে ছোটটা বিয়োগ যোগ 1। আচ্ছা, যোগ 1 কেন করা হয়? ওই যে আপনি বিয়োগ করছেন ছোট সংখ্যাটা, তো তাকে তো আপনি অঙ্ক থেকে বাদই দিয়ে দিছেন। আপনি 40 থেকে যখন 25কে বিয়োগ করলেন, তার মানে 25কে তো অঙ্ক থেকে বাদই দিয়ে ফেলছেন। কিন্তু সে কি বাদ হওয়ার কথা? 25 এই সংখ্যাটি কি বাদ হওয়ার কথা না? এই সংখ্যাটা বাদ হওয়ার কথা না। তাহলে যেহেতু আপনি একটা সংখ্যাকে বাদ দিয়ে ফেলছেন, বাদ দেওয়ার কথা না, এই জন্য 1 যোগ করা হয়েছে। যে আমরা যাকে বাদ দিয়ে ফেলছি তাকে আবার যোগ করে দিলাম, একটা সংখ্যা যোগ করে দিলাম। তাহলে এখানে মোট 16টা সংখ্যা আছে। অর্থাৎ আপনি গুনে গুনে দেখতে পারেন 25 থেকে 40 পর্যন্ত মোট 16টি সংখ্যা রয়েছে। এবার এই 16টা সংখ্যার মধ্যে জোড় অথবা 3-এর গুণিতক, দুইটা শর্তের একটা শর্ত মানলেই হবে, জোড় অথবা 3-এর গুণিতক এমন সংখ্যা কারা কারা। আসেন আমি আগে একটু জোড়গুলো লিখে দেখাই। 26, 28, 30, 32, 34, 36, 38, 40 এরা হচ্ছে জোড়। 3-এর গুণিতক 3 নং 27, 3 10 30, 3 11 33, 3 12 36, 3 39। তাহলে 25 থেকে 40-এর মধ্যে জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক সংখ্যা আমরা তাদেরকে লিখলাম। এখানে আমাদের মোট 11টা সংখ্যা রয়েছে। মোট কয়টা সংখ্যা? 11টা সংখ্যা। তার মানে এই 11টা সংখ্যা শর্তটা মেনেছে। এই 11টা সংখ্যার মধ্যে জোড় সংখ্যা আছে অথবা 3-এর গুণিতক সংখ্যা আছে। দুইটা শর্তের একটা না একটা শর্ত মেনেছে এই 11টা সংখ্যা। তাহলে আমরা এখন বের করব যেই সংখ্যাটা নির্বাচন করা হয়েছে, মনে আছে 25 থেকে 40-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা নির্বাচন করা হলো, যেই সংখ্যাটি নির্বাচন করা হয়েছে সেটি জোড় অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা বের করব। তাহলে সম্ভাবনা সূত্র কি? নিচে বসবে সমগ্র ফলাফল। তাহলে এখানে মোট সংখ্যা আছে 16টা, শর্ত মানুক না মানুক মোট সংখ্যা 16টা, সেটা নিচে বসবে। আর শর্ত মেনেছে এমন সংখ্যা আছে 11টা, তাহলে 11 উপরে 11/16। তাহলে এটা প্রথমবার আমাদের সামনে রেজাল্ট হিসাবে আসলো, আমরা তাকে রেখে দিব 11/16। ওকে ফাইন, এটা থাকুক। এবার নতুন করে অঙ্ক করব। 25 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কারা কারা? 25 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 29, 31, 37। এই 3টা সংখ্যা হচ্ছে 25 থেকে 40-এর মধ্যে অবস্থানকারী মৌলিক সংখ্যা। তাহলে আমরা চাই যেই সংখ্যাটা নির্বাচন করা হয়েছে সেটি মৌলিক সংখ্যা উঠুক, সেটি মৌলিক সংখ্যা উঠুক। তাহলে এটার সম্ভাবনা কত হবে? নিচে বসবে সমগ্র ফলাফল, উপরে বসবে অনুকূল ফলাফল, 3/16। এটি হচ্ছে নতুন ফলাফল, তাই না? নতুন করে আমরা এটা পাইলাম। তাহলে দেখেন আমরা রেজাল্ট কয়টা পাইলাম? 2টা।
জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা 11/16, মৌলিক হওয়ার সম্ভাবনা 3/16। এবার আমাদেরকে বলা হয়েছে তোমরা দেখাও জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনার যেই ফলাফল সেটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনার ফলাফলের চাইতে বড়, মানে ওইটা বড় এটা ছোট, আমাদেরকে দেখাইতে বলা হয়েছে। খেয়াল করে দেখেন 11/16 আর 3/16, আমরা জানি এটা লব এটা হর, এটা লব এটা হর। যদি হর একই থাকে, আমরা কি জানি, যদি হর একই থাকে তাহলে যেই লবটা বড় ওই ভগ্নাংশটা বড়, যেই লব ছোট ওই ভগ্নাংশটা ছোট। তাহলে যেহেতু হর একই তাহলে আমরা লবের দিকে তাকাবো, এখানে লব 11, এখানে লব 3, তাহলে এই দুইটা লবের মধ্যে এই লবটা বড় এই লবটা ছোট। এই লব যেহেতু বড় এই ভগ্নাংশটা বড়, এই লব যেহেতু ছোট ভগ্নাংশটা ছোট। তাহলে এই ভগ্নাংশ বড় এটা ছোট। আচ্ছা, এটা কোথা থেকে আসছে? জোড় অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। আর এটা কোথা থেকে আসছে? মৌলিক হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা বলতে পারি নির্বাচিত সংখ্যাটি জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা অপেক্ষা বৃহত্তর। এটা বড়, এটা আমরা এখানে দেখাই দিলাম। অঙ্ক একদম পুরোটা ডিটেইলসে করে আমরা দেখাই দিলাম যে এই ফলাফলটা এই ফলাফলের চাইতে বড়। তাহলে দেখানো হলো। আমরা আমাদের এই খ নাম্বার প্রশ্নটাও সমাধান করে ফেললাম। এখন আমরা গ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। গ নাম্বার প্রশ্নে বলছে মুদ্রা 3টিতে একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো। উদ্দীপকের মধ্যে দ্বিতীয়তে যেই তথ্যটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে 3টি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো। 3টি মুদ্রা, কয়টি মুদ্রা? 3টি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো। মুদ্রা 3টিতে একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো। একই ফলাফল মানে কি? প্রথম মুদ্রাতে যেই ফলাফল, দ্বিতীয়টাতে সেই ফলাফল, তৃতীয়টাতেও সেই ফলাফল, হেড হেড হেড, অথবা প্রথমটাতেও টেল, দ্বিতীয়টাতেও টেল, তৃতীয়টাতেও টেল, টেল টেল টেল। তাহলে হয় তিনোটার মধ্যেই হেড আসবে আর নয়তো তিনোটার মধ্যেই টেল আসবে, একই ফলাফল। তাহলে আমাদেরকে তারা বললো মুদ্রা 3টিতে একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে চলেন আমরা আগে এই 3টা মুদ্রা যখন নিক্ষেপ করেছি তার নমুনা ক্ষেত্রটা লিখি। যদি আমাদেরকে এই প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার কথা বলতো তাহলে আমরা খাতার মধ্যে সুন্দর করে পেন্সিল দিয়ে বক্স এঁকে এঁকে মুদ্রা 3টাকে 3বার আর কি 3টা মুদ্রা একবার নিক্ষেপ করা হয়েছে পুরো প্রবাবিলিটি ট্রিটা সুন্দর করে এঁকে দেখাইতাম। যেহেতু প্রশ্নে এটা বলে নাই সুতরাং সময় নষ্ট করার কোনো দরকার নাই। আপনি প্রবাবিলিটি ট্রি না আঁকলে নমুনা ক্ষেত্র লেখাটা খুবই কঠিন, খুব কষ্টসাধ্য, যে কিভাবে কোনটা কোনটা জানি হবে ভুলে যাওয়ার সময় থাকে। তাহলে প্রবাবিলিটি ট্রি আপনার লাগবে, মানে আপনার নিজের জন্যই লাগবে। অঙ্ক যেন ভুল না হয়, সঠিকভাবে যেন করতে পারেন, তাড়াতাড়ি যেন করতে পারেন, যেন প্রবাবিলিটি ট্রি লাগবে। তো এখন প্রশ্নে যেহেতু বলে নাই তো সুন্দর করে করতে করতে সময় তো নষ্ট করার দরকার নেই। আপনি আপনার খাতার এক পাশে রাফ হিসাবে আপনার নিজের বোঝার জন্য যেভাবে করে আপনি বুঝতে পারেন ওইভাবে করে করে ফেলেন। আচ্ছা, আপনি নিজে বোঝার জন্য কি অনেক সুন্দর করে করা লাগবে? আপনি তো খালি হালকা হালকা করে ছোটো ছোটো করে লিখলেই তো আপনি বুঝে যাবেন। তাহলে আপনি 3টা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, আপনি যেভাবে করে পারেন তেসরা বেসরা করে যেভাবে করে লিখে ফেলেন। এই যে দেখেন, প্রথমবার মুদ্রা নিক্ষেপ করলেন তাহলে হেড টেল, দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করলেন, হ্যাঁ দ্বিতীয়বার নিক্ষেপ করলেন তাহলে হেড টেল, হেড টেল, তৃতীয়বার মুদ্রা নিক্ষেপ করলেন হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। আমি একদম পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা বলেন, পরীক্ষার খাতায় যদি প্রবাবিলিটি ট্রি আপনি অঙ্কন করতে যাইতেন তাহলে তো এইভাবে করে আপনি আঁকতে পারতেন না। এখন এটা আপনি আঁকতে পারেন কখন? যখন আপনি নিজে বোঝার জন্য খাতার এক পাশে ছোট্ট করে তাড়াতাড়ি করে আপনি নিজে বোঝার জন্য। এখন দেখেন এই যে আপনি এটা লিখলেন আপনার নিজের বোঝার জন্য, আপনি কিন্তু এখন নমুনা ক্ষেত্রটা সুন্দর করে লিখতে পারবেন, নমুনা বিন্দুগুলো ভালো করে লিখতে পারবেন। যেমন আপনি বলতে পারেন হেড হেড হেড, এই তো তাহলে হেড হেড হেড, তারপরে হেড হেড টেল, হেড হেড টেল। আপনি কিন্তু নমুনা বিন্দুগুলো আপনার অঙ্কের ভিতরেই কিন্তু লিখবেন, একদম অঙ্কের ভিতরে, মানে মেইন যেই অঙ্ক সেখানে লিখবেন। আপনি চিত্রটা না হয় রাফ হিসাবে এক সাইডে লিখলেন, কিন্তু নমুনা বিন্দুগুলো আপনার অঙ্কের মূল অঙ্কের ভিতরে লিখবেন। আপনি এইটাকে খাতার যেই পৃষ্ঠায় অঙ্ক করতেছেন তার কর্নারে রাফ হিসাবে লিখে দিলেন, রাফ, এই যে রাফ লিখে দিলেন রাফ। তাহলে তো টিচার আর এখানে তাকাবে না, তাই না? এবার আপনি এখান থেকে দেখে দেখে আপনি এখানে নমুনা বিন্দুগুলো লিখে ফেলেন, তাহলে আপনার সময়টাও বাঁচলো
আবার ভুল হওয়ার সম্ভাবনাটা একেবারেই কমে গেল। তাহলে হেড 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 লিখলাম, হেড হেড টেল লিখলাম, হেড টেল হেড লিখব, হেড টেল হেড, তারপরে হেড টেল টেল লিখব। এইভাবে করে আমরা পুরোটা লিখে ফেলবো। আমি এখন মূলত আপনাদেরকে বুঝাচ্ছি, এইভাবে করে আমরা সম্পূর্ণটা লিখে ফেলবো। যেহেতু আমরা সুন্দর করে আঁকি নাই, তো আমাদের তো আঁকা দরকার, নাহলে নমুনা বিন্দুগুলো আমরা কীভাবে করে লিখবো, মুখস্থ তো নাই। তো এক কর্নারে ছোট্ট করে রাফ হিসাবে আপনি করে ফেলেন। আচ্ছা, আর যদি প্রশ্নে বলে দিত আলাদা করে 3টি মুদ্রা একত্রে একবার নিক্ষেপের প্রবাবিলিটি 3 অঙ্কন করে তারপরে এই ফলাফল বের করো, তাহলে তো বাধ্যতামূলকভাবে আমাকে তখন অঙ্কের ভিতরে সুন্দর করে পেন্সিল দিয়ে বক্স করে করে তারপরে করে দেওয়া লাগতো। ঠিক আছে, বক্স করে দেন বা বৃত্তের মতো দেন, সমস্যা নেই। 3টি মুদ্রা একত্রে একবার নিক্ষেপে প্রাপ্ত ফলাফলের নমুনা ক্ষেত্র। সবগুলো নমুনা বিন্দুকে পাশাপাশি কমা চিহ্ন দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখলাম একটা সেট আকারে, এটাকে বলা হবে নমুনা ক্ষেত্র। কয়টা নমুনা বিন্দু আছে? 8টা নমুনা বিন্দু আছে। কয়টা? 8টা নমুনা বিন্দু। তাহলে মোট নমুনা বিন্দু 8টি। 3টি মুদ্রায় একই পিঠ পাওয়ার নমুনা বিন্দু, হেড 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 এটা, আর হচ্ছে টেল 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 এটা, এটা হচ্ছে একই ফলাফল। প্রশ্নে বলে নাই হেড 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 পাওয়ার সম্ভাবনা বের করো, এটা বলে নাই। প্রশ্ন বলছে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা বের করো। এই যে একই ফলাফল, 3টা মুদ্রাতে একই ফলাফল, 3টা মুদ্রাতে একই ফলাফল, তাহলে 3টি মুদ্রায় একই পিঠ পাওয়ার নমুনা বিন্দু হেড 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 টেল টেল টেল। তাহলে নমুনা বিন্দু কয়টা? 2টা। এই 2টা নমুনা বিন্দুতে আমরা পেয়েছি একই ফলাফল। তাহলে আমরা এখন লিখব মুদ্রা 3টিতে একই ফলাফল আসার সম্ভাবনা। নিচে বসবে সমগ্র ফলাফল, উপরে বসবে অনুকূল ফলাফল। তাহলে 3টা মুদ্রা একবার নিক্ষেপ করার কারণে মোট নমুনা বিন্দু 8টা, তাহলে 8 বসবে নিচে, আর একই ফলাফল 2টা, তাহলে সেই 2 বসবে উপরে। 2/8 কাটাকাটি করলে 1/4। এটি হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড রয়েছে, স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।